তোমাদের গত পড়িয়েছি কাছাড়ের জনগোষ্ঠী ও কার্বিগণ। আজ আমি বৈচিত্র্যপূর্ণ অসম বই থেকে কোচ রাজবংশী গণ নিয়ে আলোচনা করব। কোচ রাজবংশীদের সম্বন্ধে জানব, রাজবংশীদের ভাষা ও সংস্কৃতি ও রাজবংশী সমাজের কিছু ব্যক্তিদের সম্পর্কেও আলোচনা করব। 19 শতকের প্রথম দশক থেকে 20 শতকের শেষ দশক অবধি, মানে 1810 থেকে 20 শতকের দশক হল 1990 অবধি, যে সকল নৃবিজ্ঞানী গবেষক সরকারি আদমশুমারিতে কর্মরত কমিশনার, ডাক্তার বা চিকিৎসক, সমাজবিজ্ঞানী প্রভৃতিরা কোচ রাজবংশীদের সম্পর্কে অনেক গবেষণা করেছেন। তাদের প্রায় সকলেরই একই মত ছিল যে অসম, উত্তরবঙ্গ, নেপাল, ভুটান, বিহার, মেঘালয় এবং বাংলাদেশ জুড়ে যেসব রাজবংশী লোক আছেন তাদের মূল হল কোচ। সেজন্য অসমে তাদেরকে বলা হয় কোচ রাজবংশী। এই রাজবংশীর লোকেরা হিন্দু ধর্ম অবলম্বী। অনেকে আবার কোচ ও রাজবংশীদের পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠিত করতে চান। অনেক স্থানে আবার দেখা যায় কোচ বা শুধু রাজবংশী লেখা হয়, যদিও রাজবংশীর মূল যে কোচ সেটা অস্বীকার করা যায় না। দেখি যে মেঘালয় এবং মেঘালয়ের অসম সীমান্ত অঞ্চলে কিছু সংখ্যক কোচ মানুষ ওদের সুপ্রাচীন ভাষা এবং সংস্কৃতি আজও লালন করে চলেছেন। তাদের ধারাটি হচ্ছে আর্যেতর, যে উনারা নিজস্ব ভাষা সংস্কৃতি ব্যবহার করেন, আর্য ভাষার সঙ্গে সামঞ্জস্য কম। অন্যদিকে দেখো তোমরা, পশ্চিম অসম, উত্তরবঙ্গ, নেপাল, বিহার ইত্যাদি অঞ্চলের রাজবংশী লোকদের ভাষা সংস্কৃতি হল আর্য ভাষা সংস্কৃতি। এরা শুধু নিজেদের রাজবংশী হিসেবে আর্য সংস্কৃতি লালন করে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক শুধু কোচ নামে পরিচয় লিখেছেন, আবার কিছু লোক শুধু রাজবংশী হয়ে আছেন। আবার দেখতে পাচ্ছি আমরা পৃথক ভাষা সংস্কৃতি লালন করলেও নৃতাত্ত্বিকভাবে সব কোচ রাজবংশীর মানুষের শিখর কিন্তু একটাই, সেটা হল কোচ। অঞ্চল বিশেষে ক্ষত্রিয় বলে পরিচিত, কিন্তু ক্ষত্রিয় বলে পরিচিত হলেও তা আর্য ক্ষত্রিয় নয়। কোচ ও রাজবংশীদের সংস্কৃতিতে জনজাতীয় ছাপ স্পষ্ট পাওয়া যায়। সরকারিভাবে তাদের জনজাতি বলে স্বীকৃতি না দিলেও এদের কোচ রাজবংশী জনজাতি হিসেবে যোগ্যতা পাওয়ার অধিকার থাকে। অসম, বঙ্গ, বিহার, নেপাল এবং বাংলাদেশ ইত্যাদি স্থানে বাস করছেন যারা, ওরা রাজবংশী বলে পরিচিত। আবার দেখি পরবর্তীকালে মদাসী, হাজং, জলদা, ধিমাল, ঝল, মাল, বড়ুয়া, মগ ইত্যাদি অনেক ছোট ছোট জনগোষ্ঠীর লোকেরা রাজবংশী বলে নিজেদের পরিচয় দিয়ে ধন্য হলেও এদের অনেকের মূল হল কোচ। এ সম্পর্কে কয়েকজন বিশিষ্ট পণ্ডিতের উক্তি দেওয়া আছে। এই পণ্ডিতদের স্মরণ করা যেতে পারে। মন দিয়ে শুনো, তাহলে পাঠটা বুঝতে সহজ লাগবে, ঠিক না? বুকানন হ্যামিল্টন বলেছেন, আমার কোনো সন্দেহ নেই যে কোচ জনজাতির সব লোকের উৎপত্তি হয়েছে এক উৎস থেকে এবং অধিকাংশই রাজবংশী হচ্ছেন কোচ। আমরা দেখলাম হ্যামিল্টনের মতেও সব রাজবংশীর মূল উৎস হচ্ছে কোচ। বি হ্যামিল্টন 1809 উনি বলেছেন। আবার দেখি 1889 সালের আদমশুমারি প্রতিবেদনে হান্টার উল্লেখ করেছেন যে হিন্দু জনজাতি হিসেবে উল্লেখিত কোচ, পালিয়া এবং রাজবংশী জনগোষ্ঠীর লোকেরা, যারা কোচবিহার রাজ্য এবং তৎসংলগ্ন জনজাতি, তারা মূলত একই বংশজাত উপজাতি। সেটা বলেছেন ডব্লিউ ডব্লিউ হান্টার।
1877-এ। গ্রিয়ারসনের ধারণা যে সকল কোচ বর্তমানে হিন্দু ধর্মাবলম্বী তারাই প্রধানত রাজবংশী বলে পরিচয় দেয়। সে কথা বলেছেন গ্রিয়ারসন 1903-এ। রিজলি সাহেবও কোচ পালিয়া রাজবংশীদের নৃতাত্ত্বিকভাবে একই বংশ থেকে উদ্ভব বলে উল্লেখ করেছেন রিজলি 1981-এ। আবার যে ভাষের তত্ত্ব সমর্থন করে যে রংপুরের বর্তমান বাংলাদেশ রাজবংশীরা কোচ জাতি থেকে উদ্ভূত এবং ওরা মঙ্গোলীয় গোষ্ঠীভুক্ত। তাদের মধ্যে দ্রাবিড়দের রক্তের সংমিশ্রণ ঘটেছে বলে অনুমান করেন, কিন্তু আর্য সুনীত প্রবাহ তাদের শিরায় প্রায় নেই বলা যায়। যে ভাস 1911-এ উল্লিখিত পণ্ডিতদের নৃতাত্ত্বিক মতামত থেকে পাওয়া যায় যে কোচ থেকেই রাজবংশীদের উৎপত্তি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আবার অন্যদিকে এরাই মঙ্গোলীয় গোষ্ঠীর লোক, সে কথাও সর্বজন স্বীকৃত। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোচ ও রাজবংশী সবই একই বংশজাত। কোচ থেকে রাজবংশীদের উৎপত্তি, তাই না? আবার দেখো, ভাষাতত্ত্বের অনুসন্ধানকারী দেশি ও বিদেশি পণ্ডিতদের মন্তব্য থেকে আধুনিক কালের পণ্ডিতগণেরা সিদ্ধান্ত করেছেন যে কোচেরা ছিলেন বৃহত্তর তিব্বতবর্মী ভাষাগোষ্ঠীর লোক। পরবর্তীকালে ওরা নিজেদের সুপ্রাচীন ভাষা সংস্কৃতি ছেড়ে আর্য ভাষা সংস্কৃতি গ্রহণ করে। ঐতিহাসিক পণ্ডিতদের লিখিত ইতিহাস থেকে জানা যায় যে 16শ শতকের মধ্যভাগে কোচ রাজা বিশ্বসিংহ নেতৃত্বে কোচেরা সম্পূর্ণভাবে তাদের নিজেদের চিরপুরাতন ভাষা ও ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে রাজবংশী হয়েছে এবং পুরোমাত্রায় বর্ণ হিন্দুদের মতো ভাষা ব্যবহার করতে শুরু করে। এ বিশ্বাস 2005-এ সেটা বলেছেন। ওরা নিজেদের ভাষা ছেড়ে হিন্দুদের ভাষা গ্রহণ করেছিল। এটা ঘটেছিল বিশেষ করে পশ্চিম অসম, উত্তরবঙ্গ অঞ্চলে, যার ফলে বর্তমানকালের পশ্চিম অসম বলতে আমরা বুঝি ধুবড়ী, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, কোকরাঝাড়, চিরাং ইত্যাদি জেলায়, উত্তরবঙ্গ বিহারের উত্তরাঞ্চলে, নেপালের রাজা, মোরং ইত্যাদি জেলায় এবং বাংলাদেশের প্রাচীন রংপুর জেলায় রাজবংশী পরিচয় দেয় এমন কোচদের সংখ্যাই বেশি। তাদের ভাষা, সংস্কৃতি, জাতি, তত্ত্ব ইত্যাদি রাজবংশী বলে পরিচিত। আমরা দেশি বিদেশি পণ্ডিতদের ও আধুনিক কালের পণ্ডিতদের মতামত অনুসারে জানতে পারলাম যে রাজবংশীদের উৎস কোথা থেকে এসেছে। একটা কথাই স্পষ্ট যে কোচ ও রাজবংশী আলাদা নয়, ওরা একই। এখন জানব ওদের ভাষা ও সংস্কৃতি সম্বন্ধে। কোচ রাজবংশীদের ভাষা সম্পর্কে দেশি ও বিদেশি অনেক পণ্ডিতরাই আলোচনা করেছেন। তার মধ্যে দেখতে পাই বিখ্যাত হলেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। তাকে ভারতীয় ভাষার জনকও বলা হয়। ভারতের ভাষা জরিপ গ্রন্থে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, এই গ্রন্থে তিনি রাজবংশী ভাষার কথা আলোচনা করেছেন। দেখো, কোচ রাজবংশীদের মাতৃভাষা রাজবংশী। এই ভাষার নিজস্ব শব্দ সম্ভার, সর্বনাম, নিজস্ব ক্রিয়ারূপ, শব্দরূপ, মৌখিক এবং লিখিত সাহিত্য, উচ্চারণ ভঙ্গি, নিজস্ব বাক্য গঠন পদ্ধতি ইত্যাদি ওদের নিজস্বতা আছে।
সুতরাং এই ভাষা আধুনিক অন্যান্য ভারতীয় আর্য ভাষাগুলি থেকে পৃথক এবং স্বতন্ত্র একটি বৈশিষ্ট্যপূর্ণ ভাষা, কারণ ওদের নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণতা আছে। কোচ রাজবংশীদের একটি সুপ্রাচীন ভিন্নধর্মী উজ্জ্বল ও চমকপ্রদ সংস্কৃতি আছে। ভারতবর্ষে আর্য বা দেবসৃষ্ট বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে কোচ রাজবংশীগণ সম্পূর্ণ পৃথক। কালের স্রোতে রাজবংশীরা এই সংস্কৃতির আওতায় এলেও আর্য ক্ষত্রিয় হিন্দুদের সংস্কৃতির সঙ্গে এদের কোনো মিল নেই। বর্ণ হিন্দুর আচার নীতি গ্রহণ করলেও কোচ রাজবংশীদের নিজস্ব আচার সংস্কার, পূজা পার্বণ, ধর্মীয় বিশ্বাস, খাদ্য সম্ভার, পোশাক পরিচ্ছদ, অলঙ্কার, গীত বাদ্য ইত্যাদি বিদ্যমান। কোচ রাজবংশীদের পূজা পার্বণের প্রতি বিশ্বাস ছিল। দেখো, কোচ রাজবংশীদের জন্ম, মৃত্যু, বিবাহের নিজস্ব আচার নীতি এবং মরার পরে আত্মার অস্তিত্বে বিশ্বাস, মৃতের প্রতি শ্রদ্ধা, নানা ইন্দ্রজাল ক্রিয়া, তন্ত্র মন্ত্রাদিতে বিশ্বাস, প্রকৃতির সৃষ্টি শক্তিকে মাতৃরূপে পূজা করতেন। বটগাছকে পুজো করা, টোটেমের প্রতি শ্রদ্ধা, জীবজন্তুর পুজো, মানুষের রোগ ব্যাধি এবং দুর্ঘটনাগুলোকে অপশক্তি বা ভূত প্রেতের দ্বারা ঘটে বলে বিশ্বাস করতেন। নানা ধরনের বাধা নিষেধ বা অনুশাসন খোয়া, বেশমা বা বিশুয়া, পুষনা, কার্তি গজা, হোলি, চড়ক পূজা, গাজন, মনসা, বিশহরী, শীতলা, মাসান, কালী ইত্যাদি পূজাগুলিতে অর্ধ হিন্দু বা জনজাতীয় বৈশিষ্ট্য বিদ্যমান। তারপর দেখো, সামাজিক কাজে ওনারা চাল, কলা, কলা গাছ, নারিকেল, পান সুপুরি, চাউলের গুঁড়ো ইত্যাদি ব্যবহার লক্ষ্য করা যায়। আবার ধর্ম পালনের সময় হিন্দু দেবদেবীর পূজা অর্চনা, ভক্তি শ্রদ্ধা, উৎসব তাদের নিজস্ব বিধি অনুসারে বুড়ো বুড়ি, তিস্তা বুড়ি, হুদুম পূজা, গ্রাম পূজা, ধাম পূজা, মাসান, যখা, সোনারায়, কাতি, সাইটল ইত্যাদি পূজা করে। ধর্মীয় সংস্কারের মধ্যে আমাতি, যাত্রা পূজা, চড়ক পূজা, সত্যনারায়ণ, ত্রিনাথ পূজা ইত্যাদিও করতেন। পূজা পার্বণ সম্বন্ধে দেখলাম কোচ রাজবংশীদের। এখন দেখো ওনাদের খাদ্য সম্ভার নিয়ে। খাদ্য সম্ভারের মধ্যে তাদের ছেকা, ফেলকা, ভেলকা, শীতল, সুটকা, টোপলা ভাত স্বকীয় বৈশিষ্ট্য সম্পন্ন। তারপর দেখি কোচ রাজবংশীদের পোশাক পরিচ্ছদ কি ছিল। পোশাক পরিচ্ছদের মধ্যে মহিলাদের পাটানি, বকুনি, ফোঁতা, ছেউটা, অলঙ্কারের মধ্যে রয়েছে ওদের হাতের মোটা খাড়ু, চূড়, শাখা, বাজু, গলায় সূর্যহার, চন্দ্রহার, সিক্কাহার, কানে মাকিরি, অন্তি, নাকে নোলক, ফুল পায়ে তোলা খাড়ু, শেলা খাড়ু ইত্যাদি প্রধান ওদের অলঙ্কার। রাজবংশীদের পূজা, খাদ্য, পোশাক পরিচ্ছদ সম্বন্ধে জানলাম। এখন দেখব কোচ রাজবংশীদের গান ও গীতি। ওরা কি কি গান করতেন? গান গীতিকথার মধ্যে কোচ রাজবংশীদের নিজস্ব ভাওয়াইয়া গান, বিভিন্ন পূজার গান, রাবান গান, কোষান গান, দোবরা গান, ডাক নাম
জাতদান ইত্যাদি নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন। সাংস্কৃতিক এবং সামাজিক জীবনের ক্ষেত্রে নিজস্ব সংস্কৃতির সঙ্গে বৌদ্ধ শৈব শাক্ত প্রভাব ছাড়াও বর্ণ হিন্দুর প্রতি আকৃষ্ট হওয়ার ফলে পৌরাণিক প্রভাব, শঙ্করী, বৈষ্ণব এবং গৌড়ীয় প্রভাব পড়েছে। তবুও কোচ রাজবংশীদের সংস্কৃতিতে প্রাচীন জনজাতীয় বৈশিষ্ট্য স্পষ্ট জ্বলজ্বল করছে। কোচ রাজবংশীদের কয়েকজন ব্যক্তি সম্বন্ধে আমরা আলোচনা করব। উনারা হলেন জননেতা শরৎচন্দ্র সিংহ, অম্বিকাচরণ চৌধুরী, অরুণ কুমার রায়, রুক্মিণীকান্ত রায় আর স্বাধীনতা সংগ্রামী তরুণ পানিরাম দাস। জননেতা শরৎচন্দ্র সিংহ ব্যতিক্রমী এক ব্যক্তিত্ব। শরৎচন্দ্র সিংহের জন্ম হয়েছিল 1914 সালের 1 জানুয়ারি। পিতার নাম লাল সিং সিংহ এবং মাতার নাম ছিল আয়াচিনী সিংহ। তিনি 1972 থেকে 78 সাল পর্যন্ত অসমের মুখ্যমন্ত্রী রূপে দায়িত্ব পালন করেছিলেন এবং 1946 থেকে 1952 সাল পর্যন্ত, 1962 থেকে 1966 সাল পর্যন্ত, আবার 1972 থেকে 1978 সাল পর্যন্ত, 1978 সাল থেকে 1982 সাল পর্যন্ত উনি অসম বিধানসভার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি গান্ধী আদর্শে অনুপ্রাণিত ছিলেন। প্রকৃতার্থে তিনি ছিলেন জনতার নেতা, তাই তাকে জননেতা বলা হতো। দুর্নীতিমুক্ত রাজ্য হিসেবে অসমকে গড়া তার স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য জীবনের অন্তিম কাল পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি বহু উন্নয়নমূলক কাজ করেছিলেন। কৃষি উৎপাদনে বৃদ্ধি, কৃষক উন্নয়ন, দরিদ্রতা এবং দুর্নীতি দূরীকরণ, গ্রাম্য অর্থনীতির উন্নতি সাধন এবং সম্প্রসারণের উদ্দেশ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তাই পরিকল্পনাগুলো ছিল জরুরিকালীন রবি শস্য, গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি, কৃষি নিগম, আকলন পত্র প্রকল্প, তদারক কোষ প্রকল্প, পঞ্চায়েতি রাজ, শিলং থেকে দিশপুরে অস্থায়ী রাজধানী স্থানান্তরকরণ, খাদ্যশস্যের সরকারি ব্যবসায় আর শিক্ষানুষ্ঠান সংস্কার প্রকল্প। এই জননেতা 2005 সালের 24 ডিসেম্বর 93 বছর বয়সে স্বর্গলোক প্রাপ্ত হন। তারপর আমরা আরেকজনকে পাই, উনি হলেন অম্বিকাচরণ চৌধুরী। অম্বিকাচরণ চৌধুরী 1930 সালের 16 আগস্ট বঙ্গাইগাঁও জেলার অন্তর্গত বড়পাড়া নামক গ্রামে অম্বিকাচরণ চৌধুরীর জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল নরেশ্বর চৌধুরী এবং মায়ের নাম ছিল কাশীশ্বরী চৌধুরী। আর্থিক অনটনের মধ্যে তিনি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষালাভ করে গুয়াহাটির কটন কলেজ থেকে 1955 সালে দর্শন শাস্ত্রে অনার্স সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। বিএ পাশ করে এমএ ও বিএল পড়বার জন্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও চাকরি করার কারণে সেই পাঠ তার অসম্পূর্ণ থেকে যায়, ওনারা সম্পূর্ণ করতে পারেননি। ছাত্রাবস্থা থেকেই তিনি বিভিন্ন সামাজিক কাজের সাথে
যুক্ত ছিলেন। পলাশবাড়ী মির্জা অঞ্চলের বন্যার্থ ও ভূমিস্খলনে দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রশংসা কুড়িয়েছিলেন। তিনি ছোট বড় মিলিয়ে 32খানা ইতিহাস, সংস্কৃতি, সমালোচনা বিষয়ক গ্রন্থ রচনা করেছিলেন। ইংরাজি ও অসমীয়া ও রাজবংশী এই 3টি ভাষাতেই তার সমান দক্ষতা ছিল। ইংরাজি ও অসমীয়া ভাষায় তিনি শতাধিক প্রবন্ধ লিখেছিলেন। 1961 সালে তিনি রত্নপীঠের রত্ন এবং 1992 সালে তিনি কামতারত্ন উপাধি লাভ করেন। তিনি সাহিত্যিক পেনশন লাভ করেছিলেন 1994 সালে। 2003 সালে মহেন্দ্রনাথ বরা পুরস্কার এবং শিক্ষাবান্ধব উপাধি লাভ করেছিলেন। এছাড়াও বঙ্গাইগাঁও শাখা সাহিত্য সভা, বরপেটা সাহিত্য সভা, অসম প্রকাশন পরিষদ, ভারত বিকাশ পরিষদ, বঙ্গাইগাঁও জেলা প্রশাসন প্রভৃতি অনুষ্ঠান প্রতিষ্ঠান থেকে সংবর্ধিত হয়েছিলেন। তারপর দেখি অরুণ কুমার রায়কে। অরুণ কুমার রায়ের জন্ম 8 অক্টোবর 1925 সালে। তার বাসস্থান ছিল বঙ্গাইগাঁওয়ের ছিপনছিলা গ্রামে। তার পিতার নাম ছিল প্রকাশচন্দ্র রায়, মায়ের নাম অভয়েশ্বরী রায়। তিনি উচ্চ মাধ্যমিক এন্ট্রান্স পর্যন্ত পড়াশোনা করে এরপর কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার সান্নিধ্য গ্রহণ করে RCPI-তে যোগদান করেন। বামপন্থী মতাদর্শ প্রচারের জন্য তাকে কারাবরণ করতে হয়েছিল। 1974-75 সালে তিনি কোকরাঝাড় মহকুমা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে 1983 সালে তিনি উত্তর শালমারা মহকুমা পরিষদের সভাপতি হয়েছিলেন। 1999 সাল থেকে 2015 সাল পর্যন্ত কোচ রাজবংশী জনজাতি ভাষা সংস্কৃতির উন্নতি সাধনে প্রাণপাত করেছিলেন। তিনি রাজবংশী ভাষায় বেশ কয়েকটি গ্রন্থ, নাটক, কবিতা এবং শব্দকোষ প্রণয়ন করেন। তার রচিত গ্রন্থ সংখ্যা 10। 2013 সালে অসম সরকারের সাংস্কৃতিক সঞ্চালক কর্তৃক পরিচালিত গুরু শিষ্য পরম্পরা প্রকল্পের অধীনে লোকসংস্কৃতির গুরু হিসেবে স্বীকৃতি ও সম্মান লাভ করেন। 2013 সালে বঙ্গাইগাঁও জেলা ছাত্র সংস্থার তরফ থেকে কামতারত্ন অম্বিকাচরণ চৌধুরী স্মারক পুরস্কার লাভ করেন। কোচ রাজবংশী তথা তাদের ভাষা সাহিত্যের জন্য যে অবদান তিনি রেখে গিয়েছেন তার স্বীকৃতি স্বরূপ কোচ রাজবংশী সাহিত্য সভা তাকে মরণোত্তরভাবে 2016 সালে সাহিত্য রত্ন সম্মান প্রদান করে। তারপর আমরা দেখি রুক্মিণীকান্ত রায়কে। উনি কোচ রাজবংশী সম্প্রদায়ের পশ্চিম অসমের একজন খ্যাতনামা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবী এবং হাস্যরসিক ব্যক্তি হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তিনি সাধারণ নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা লাভ করতে সক্ষম হয়েছিলেন। তাঁর জীবনের শৈক্ষিক, সামাজিক, রাজনৈতিক, ধার্মিক প্রভৃতি সকল পর্যায়ে সমাজের পক্ষে আদর্শ স্বরূপ। সাধারণ ছাত্রের মতো গ্রামের এক স্কুলের ছাত্রজীবন আরম্ভ করে তিনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম বিভাগে
দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। সমাজ এবং সাংস্কৃতিক জীবনে তার মাতৃভাষা রাজবংশী ভাষাকে ব্যবহার করতে পছন্দ করতেন। রাজবংশী ভাষায় বক্তৃতা দিয়ে লোকের মন জয় করেছিলেন। সমাজের উন্নতির জন্য অসংখ্য স্কুল, কলেজ, মঠ, মন্দির ইত্যাদি প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি সর্বদাই প্রথমে এগিয়ে যেতেন। রাজনৈতিক ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। তিনি কেরানি থেকে কলেজের অধ্যাপক, তারপর অধ্যক্ষ এবং বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কৃষ্ণানন্দ ব্রহ্মচারীর সঙ্গে দীর্ঘদিন অতিবাহিত করে তিনি বেশ কিছু ধর্ম বিষয়ক তত্ত্বগভীর প্রবন্ধ রচনা করেছিলেন। ভালো ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিতি ছিল। তারপর দেখি স্বাধীনতা সংগ্রামী দুরন্ত তরুণ পানিরাম দাসকে। সমাজকর্মী তথা মুক্তিযোদ্ধা পানিরাম দাসের জন্ম হয় 1917 সালের 7 এপ্রিল মঙ্গলদৈ রাজস্ব চক্রের অন্তর্গত জলজলি গ্রামের একটি সাধারণ কৃষক পরিবারে তার জন্ম হয়। ত্যাগ, দেশপ্রেমের আদর্শে অবিচল সংগ্রামী সমাজকর্মী এই পানিরাম দাস 1934 সালের পাথুরিঘাট এমই স্কুলের পড়াশোনা করে মঙ্গলদৈ হাই স্কুল হয়ে 1937 সালে কলকাতা থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। সেই সময় মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশ জুড়ে যে স্বাধীনতা সংগ্রাম চলছিল, সেই সংগ্রামে তিনি যোগ দেন। 1938 সালে কংগ্রেসে যোগদান করেন। 1941 সালে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহে যোগ দিয়ে কারাবরণ করেছেন। 2005 সালে ভারতের রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম এই স্বাধীনতা সংগ্রামীকে রাষ্ট্রীয় সম্মানে বিভূষিত করেছিলেন। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর ঐতিহাসিক পথরুঘাটে আয়োজিত কৃষক শহীদ দিবসে তাঁকে খাদি পরিহিত সেনাধ্যক্ষ দি জেনারেল ইন খাদি উপাধিতে বিভূষিত করা হয়। আজীবন তিনি শুধু খদ্দর ধুতি পরেছেন। 2010 সালে 30 নভেম্বর এই তরুণ স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়। 65 নম্বর ফিল্ড রেজিমেন্টে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তার প্রতি শেষ সম্মান জ্ঞাপন করা হয়। অসম নিরাপত্তা রক্ষী টোপধ্বনি সহকারে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ সম্মান জ্ঞাপন করেন। কোচ রাজবংশীগণ নিয়ে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝেছ। প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখবে, ভালো করে পাঠটা পড়ো। কোনো অসুবিধা হলে বলতে পারো আমাকে। কোচ রাজবংশীর আচার সংস্কার, পূজা, তারপর খাদ্য সম্ভার, পোশাক পরিচ্ছদ, এই জনগোষ্ঠীর গীত সবকিছুই ভালো করে দেখো, বুঝে নেবে, অসুবিধে হবে না। ভালো থেকো।